একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনি কি জীবনকে ভোগ করেন না উপভোগ করেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। কি করেন? চেহারা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কিরকম? ভালো। হ্যাঁ, ভালো। আমি তো জ্যাকেট খুলে নি, গরম লেগে গেছে চরের মধ্যে। দাড়ি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দাড়ি? হ্যাঁ, ইনশাল্লাহ। কিরকম? ভালো, ইনশাল্লাহ। ভালো দেখা যায় চেহারা? ভালো দেখা যায়। হ্যাঁ, আঙ্গুরে যে চেহারা ভাই, আর কি চেহারা তো ভালো আছে। হ্যাঁ, চেহারা হলে আপনি করে ইনশাল্লাহ। আঙ্গুরে আল্লাহ চেহারা দিছে নিম। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি ইনশাল্লাহ। প্রেম করে? না, প্রেম করে করিনি। প্রেম হয়নি? বাপ মায়ের না, বাপ মায়ের দেখেই করাইছি। প্রেম হয়নি? না, প্রেম হয় নাই। কেমনে হলো না? প্রেম যে না হয়েছিল হে না, বিয়ে হয় নাই, কপালে হয় নাই। প্রেম হয়েছিল কিন্তু বিয়ে কপালে হয়নি। হ্যাঁ, তাহলে কষ্ট অনেক। হ্যাঁ, কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট। মাঝে মাঝে কান্দন আসে? হ্যাঁ, অবশ্যই। কিরকম হয়? প্রেম ভালোবাসা করলে হারে তো না পারলি হ্যাঁ। তো মানে মনে হিট একটা আইসি। হিট তো খুবই খারাপ জিনিস। আমি ভ্রমণ করি জানতে, আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে। আমি শুধু তাকাই না, গভীরভাবে দেখার চেষ্টা করি। সেখানে জীবনের ভিন্ন ভিন্ন গল্প আছে। আজকের ভ্রমণ, আজকের এই চলমান গল্পটা যেন একটা সীমানা পেরোনোর গল্প। খুব কাছেই থাকে, পেরিয়ে যাই, দেখা হয় না। কিন্তু তার আগে চলুন আমরা কিছু বাজার সদাই করে নেই। আলু, পেঁয়াজ, মরিচ, ডিম ও সংসারের প্রয়োজনীয় অন্য কিছু পণ্য। সাথে পান সুপারিও আছে। এমন দৃশ্য দেখলে আমাদের কেন জানি শুধুই সুইজারল্যান্ডের কথা মনে পড়ে। কিন্তু এখানে ড্রোন নিয়ে একটা উন্মুক্ত আলোচনা হচ্ছে। কি বলে চরের লোকজন? এই অবারিত সবুজের ক্ষেতে কোন ফসলের চাষ হচ্ছে? এই পাখিটা আগে কেউ দেখেছেন? কেউ কি বলতে পারবেন এর নাম কি? এই সরিষা ক্ষেতে টয়লেটের কমোড কেন? ঘোড়া নিয়ে আমি কোথায় চললাম? সাইকেল চালিয়েই বা কোথায় যাচ্ছি? এই ঘোড়সওয়ার কি কোনো যুদ্ধে যাচ্ছে? আমার হাতে যে ব্যাগ, তার মধ্যে কি? তুলে দিচ্ছি কার হাতে? এত সব বিচিত্র এক চলমান গল্পই আজকের ভ্রমণ। চলুন চরে নামি। কি বলে যে আপনাদের সাথে কথা বলা শুরু করব ঠিক বুঝতে পারছি না। এমন একটা জায়গায় আছে, আমার শার্টের সাথে বা জামার সাথে অডিও ডিভাইসটাও সেট করা নেই। চতুর্দিকে পাখির কলতান ছাড়া আসলে তেমন কোনো শব্দ নেই। ঠিক আমার বাম পাশে একেবারে যমুনা কিনারে দাঁড়িয়ে আছি, আর বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন। মানুষ এক জীবনে নিজের বাড়ি, কর্মস্থল বা স্বজনদের বাড়ি ছাড়া বেড়াতে যে একই জায়গায়, একেবারে নতুন জায়গায় বারবার ফিরতে চায় বটে, কিন্তু আসলে পেরে ওঠে না। আমি ঠিক 2 মাস আগে এই জায়গাটাতে এসেছিলাম। তখন আমি যে ঋতু পরিবর্তনের ফলে একটা জায়গার যে প্রকৃতি বা চেহারা কতটুকু পরিবর্তন হয় সেটা দেখার একটা আকুলতা আমার ভেতরে আছে। তখনই পরিকল্পনা করেছিলাম যে আরও কয়েকবার এই জায়গায় আসা যায় কিনা, কিন্তু মনের ভেতরে একটা দ্বিধা ছিল যে আসলেই কি আমি ফিরতে পারবো। কিন্তু ঠিক 2 মাসের মাথায় আমি এই জায়গায় চলে এসেছি। আগেরবার আমি 8.5 কিলোমিটার হেঁটেছিলাম, এবার আমি যে বাইকে করে এসেছি সরাসরি এই জায়গাটাতে। অনেকেই বলেছে অন্য কোনো দিকে যেতে, আরও নতুন কিছু বের করতে, কিন্তু একই জায়গার বিভিন্ন
সময়ের যে প্রকৃতির যে পরিবর্তন সেটা আমি দেখতে চাই, সেটার রূপ আমি আস্বাদন করতে চাই। যমুনা সেতু দেখা যাচ্ছে, তার নিচের যে জনপদ, চরের ভাঙন প্রবণ যে জনপদ, সেই জনপদে আমি আছি। সবুজ দেশের মাঠে মাঠে বিছানো এই হলুদের চাদর আমাকে টেনে নিয়ে এসেছে সিরাজগঞ্জে। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। এই যে দেখুন, সরিষা ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমার প্যান্টের কি অবস্থা হয়েছে, পুরোটাই হলুদ হয়ে যাওয়ার মতো অবস্থা। সামনে একটা শুকনো নদী আছে, আমরা সেটা পার হব। যার বাইকে চড়ে চরে চক্কর দিচ্ছে তার নাম শরীফুল। পার হয়ে আসলাম। আবারও বলি, এটা একটা গণ্ডির মধ্যেই আরেকটা গণ্ডি পেরোনোর গল্প। ও সামনে যে গরু, মনে করে এক বাড়িতে 15-20টা করে গরু আছে। এক এক বাড়িতে 15-20টা করে গরু আছে। এখানে দেখুন প্রকৃতি কতটা নির্ভেজাল হতে পারে, পাখিদের বিচরণও কতটা নির্বিঘ্ন হতে পারে। না, আমি এই বাংলার রূপকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করতে চাই না। এটা একান্তই আমাদের নিজস্ব সবুজ শ্যামল বাংলার রূপ। হয়তো আমরা পর্বতমালা দেখতে যাই, হয়তো আমরা সিন্ধু দেখতে যাই, তাই দুই পা ফেলে দেখা হয় না আমাদের কাছের কোনো কিছু। কিন্তু যখন দেখি তখন চমকে উঠি, তুলনা করি সুইজারল্যান্ডের সাথে। এখানে জীবনের টানাপোড়েন কম, উৎপাদন আর প্রয়োজনের ব্যস্ততায় আরও উন্নতির আকাঙ্ক্ষা ততটা জোরালো নয়, তাই প্রতিযোগিতা কম, হাহাকার বা হতাশাও কম। আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে এসে আসলে ড্রোন উড়িয়ে দিয়েছিলাম ওপরের প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য। আমার পেছনে এখানে চরের মানুষদের দেখছেন, তারা খুবই আগ্রহ ভরে তারা দেখছিল যে ড্রোন কিভাবে আকাশে উড়ে যায়। তাদের মনের মধ্যে অনেক ধরনের জিজ্ঞাসা তৈরি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন হচ্ছে যে তাদের সাথে একটু কথা বলে জানতে চাই এই যন্ত্রটা সম্পর্কে, তারা কি ধারণা করছিল ওপরে যখন উঠছিল তখন, এবং তারা কি জানে বা কতটুকু কৌতূহল আছে তাদের। এই জিনিসটা যে উড়লো, এটার নাম কি কন্ত? বিমান। হ্যাঁ, হেলিকপ্টার না? হেলিকপ্টার। হেলিকপ্টার। আমি তো কইছি হেলিকপ্টার। হেলিকপ্টার করে তো চিনি সবাই। হেলিকপ্টার বানা হবে না? না। কি হবে? ওটান কি বানাইছে ওটা আমি বলতে পারলাম না। একটু ধরে দেখেন তো কিরকম হয়। নিচে ধরি না? হ্যাঁ ধরেন। ওজন তো হেভি এটো। হেলিকপ্টার তো সিস্টেম না। তাহলে এটা কি দেখে কি মনে হলো? এটা বিমান মনে হয় হতে পারে। আমি তো বিমানই মনে করি। ভয় লাগে না? না না, ভয় লাগে না। হঠাৎ করে আপনি সহ উড়ে গেলে? ও তাহলে ভয় করব। তাহলে ভয় করব। যদি উপর দিয়ে যে ফেলে দেয় তাহলে তো ভয় করব। না, দিতে পারে তো, শর্ট দিতে পারে। হ্যাঁ দিতে পারে। ওর শক্তি না থাকলে তো ওরে না। আগে দেখছেন? এই নাই। আজকে প্রথম। এটা দিয়ে আমরা ছবি তুলি। ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা। অতি আধুনিকতা এই পর্যন্ত আসেনি, তাই জীবন এখনো সরল। ঘুরে দেখলো না। হ্যাঁ, এটা মনে করেন যে আমরা তো আর কোনদিন দেখি না। ওজন আছে ওটা 1-2 কেজি হবে। যখন উপর দিয়ে গেল তখন কি মনে হচ্ছিল? বিমান তো কই যে নামবো না, মনে করে যে আর আনা হবো না, আর আসতে পারবে না মনে করছিলেন? হ্যাঁ। এসব চরে যখন আপনি হাঁটবেন, চলাফেরা করবেন, একেবারে নিস্তব্ধতা টের পাবেন। এখানকার মানুষের জীবনের যে সহজ সরলতা সেটা উপলব্ধি করতে পারবেন, এবং এই জায়গাগুলো আপনাকে একটা অন্য ধরনের নির্জনতার যে শান্তি, শান্তির যে শান্তি,
সেটা উপলব্ধি করতে সহযোগিতা করবে। এই কথা বলতে বলতে আমি উপর থেকে ড্রোন উড়িয়ে দেখেছিলাম। এবার সরাসরি যে তামাক চাষ করা হয়েছে সেই তামাকের ক্ষেতে চলে এসেছি। ঠিক 2 মাস আগে আমি এই চরে এই ক্ষেতগুলোর পাশ দিয়ে গিয়েছিলাম। তখন আমরা দেখেছিলাম যে এগুলোতে চাষাবাদের প্রাথমিক প্রক্রিয়া চলছিল। এখন 2 মাস পরে এসে দেখছি পুরো তামাকের ক্ষেত একেবারে ঠিক পরিপক্ক হয়ে যাওয়ার মতো অবস্থা। চতুর্দিকে কিন্তু তামাক আর তামাক। শরীফুলের মোটরবাইক আবারও ছুটে চলেছে। নৌকা আর শুকিয়ে যাওয়া খাল দেখলেই বোঝা যায় এখানে বর্ষার রূপ কেমন হবে। বেঁচে থাকলে সে মৌসুমেও আসতে চায় এখানে। এই যে মা চাচিদের আয়েশ করে গল্প করা, এই যে গাছের সাথে বাঁধা দোলনায় ছোট্টবেলা। একেবারে যমুনার কাছে চলে আসছে। হ্যাঁ, যমুনার কাছে একবার এটা বাইল নদী। ওই যে মাছ ধরছে, নিচে আবার না পড়ে যায়। ঠিক 2 মাস আগে উদ্দেশ্যবিহীনভাবে যমুনার চরে এই বেলকুচির চরের দিকে হাঁটতে শুরু করে এই জায়গাটাতে এসে পৌঁছেছিলাম প্রায় 2.5 ঘন্টায় 8.5 কিলোমিটারের মতো হেঁটে। আজও ঠিক একই জায়গায় পৌঁছেছি। এই যে দেখুন যমুনা পুরো চরে পরিপূর্ণ একটি নদী। আমি একটা সময় জানতাম, এটা তথ্য সঠিক কিনা, বাংলাদেশের যেসব নদীতে সবচেয়ে বেশি চর পড়ে তার মধ্যে যমুনা একটি। আমার ঠিক পায়ের কাছেই এই যে আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শেষ হয়েছে ভাঙনে। এভাবে ভাঙতে ভাঙতে এখানকার মানুষের জনজীবনের উপর আবারও হুমকি তৈরি করেছে। তারা কতদিন এই জায়গায় বসবাস করতে পারবে ঠিক জানি না। আর আমার সামনে যেসব দৃশ্য দেখা যাচ্ছে একেবারে চর জেগেও আছে, সেসব জায়গাতেও আসলে মানুষের জনবসতি ছিল, এখন চরের দখলে চলে গেছে। অদ্ভুত সুন্দর একটা পাখি উড়ে গেল, এখানে কিচিরমিচির করছিল, একেবারে পানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একেবারে কিনারে একটা পাখি দেখতে পাচ্ছি এবং এটার ফাটল আছে, কিনারে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। ওই যে পাখিটা একটু দেখা যাচ্ছে, অনেক ঠোঁট লম্বা, অনেকগুলো। এই যে ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর। 1 2 3টা। এই যে আরেকটা উড়ে গেল, এই যে আরেকটা একেবারে পানি ছুঁয়ে ছুঁয়ে। পরে স্থানীয় একজনকে পাখিটার নাম জিজ্ঞেস করেছিলাম, বলেছে এটাও নাকি এক ধরনের মাছরাঙা পাখি। কেউ যদি আসল নামটা জানেন তাহলে মন্তব্য করে জানাবেন। জায়গাটা কেমন, খুব সুন্দর না? একেবারে সামনে যমুনা নদী, সরিষার হলুদ ঢেউ সমুদ্রের মতো। ঠিক এই জায়গাটাতে অন্যরকম একটা দৃশ্য চোখে পড়লো। এই যে দেখুন, ঠিক এই জায়গাটাতেই টয়লেটের যে কমোড থাকে সেটা। কেন এই সরিষা ক্ষেতের ভেতরে টয়লেটের কমোড? আপনার কাছে মনে হতে পারে যে মানুষ কি টয়লেট করে, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে এই যমুনার যে অংশটা দেখতে পাচ্ছেন, সামনে চর জেগেছে, বালির চর, সেই জায়গাটাতে হয়তো বেশি দিন হয়নি, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা তার কম বেশি হতে পারে, মানুষের আসলে বসতি ছিল। সেগুলো ভাঙতে ভাঙতে মানুষ সরে আসতে আসতে এমন অবস্থা হয়েছে, যতটুকু পেরেছে, যেটা প্রয়োজন ছিল সংসারে সেটা হয়তো নিয়ে গেছে, অথবা যমুনার ভাঙনের মধ্যে চলে গেছে। তারও চিহ্ন এখনও এই যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে এক ধরনের বিষাদের চিহ্ন এটি। আমরা শহরে যারা থাকি তারা মূলত এরকম দৃশ্যের খোঁজে এই সময়টাতে ভ্রমণে বের হয়ে পড়ি। এই যে ভিন্ন ভিন্ন প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, কি অসাধারণ, তাই না? প্রকৃতি কত সুন্দর, এই বাংলাদেশটাও কত সুন্দর। একটা পাখি উড়ে গেল। চরে কেন আসি জানেন? কারণ হচ্ছে যে চরটাতে কোনো লিমিটেশন নাই, হাই রাইজ বিল্ডিং নাই, কোথাও গিয়ে আটকে যাওয়ার ব্যাপার নাই। এটার যে বিশালতা, প্রকৃতির যে সীমাহীনতা, সেটা আসলে অনুভব করতে শেখায় হচ্ছে চর। আপনি দেখুন, চতুর্দিকে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারবেন, মাইলের পর মাইল, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, কেবল প্রকৃতির বিভিন্ন রূপ এবং স্বাদ গ্রহণ করা ছাড়া। আমরা এখন একটা ঘোড়াতে উঠবো, এই জন্য ঘোড়ার মালিক আরিফুল ইসলামকে ডেকে নিয়ে এসছি, তাই না? আমরা ঠিক আছে, আপনার ঘোড়া কি দৌড় দিবে আমাদের নিয়ে? দৌড় দিব আমরা, আপনি থাকতে না পারেন।
যে একজন রেস্ট নিচ্ছে এখানে, আরাম। হ্যাঁ, আরাম, এরকম ওপেন জায়গায় আরাম করা যায়। এগুলো প্রচুর দুধ হয় মনে হয় নাকি? বেচেন কোন জায়গায়? মুকুন্দগাতি বাজারে বেচেন? প্রত্যেকদিন নিয়ে যাওয়া লাগে না ওখান থেকে লোক এসে নিয়ে যায়? প্রত্যেকদিন নিয়ে যাওয়া লাগে। এই ঘোড়া রেডি হচ্ছে, এই যে এটাকে একটু ধুলো ময়লা লেগে আছে সেটা পরিষ্কার হচ্ছে। এই যে তামাক ক্ষেত, কবুতর উড়ে যাচ্ছে, এই যে কবুতর, ঘোড়া, নদী দেখ পারাইছি, আপনাকে দেখ পারাইছি। কয়টা ঘোড়া আপনার? দুইটা। বেচেন নাকি বড় করতেছেন নাকি? গাড়ি চালাই ঘোড়াতে। ও, দাম কত এটার? এটা কম আছে 70,000 টাকা। খরচ কিরকম? খরচ কম, 200 টাকা লাগে প্রতিদিন। তাহলে উঠি নাকি? হ্যাঁ, দৌড় দিস না এইটাতে। এই যে এটা ধরেন, ধরে না ধরে? হ্যাঁ, সাইকেলে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হাত ছেড়ে দিয়ে চলতে পারি। হ্যালো জনগণ, আপনাদের সামনে আসছি, আমার কোনো ভোটের দরকার নাই। আমি সাধারণ মানুষ, ঘোড়ায় চড়ে হেঁটে যাই। পুরে কি সুন্দর মাছরাঙা পাখি রে। মানুষ চেষ্টা করলে আসলে কি পারে। বেশ কিছুক্ষণ চালানোর পরে এখন আরিফ ভাই আমার হাতে ছেড়ে দিয়েছে। মানুষ চেষ্টা করলে কি পারে, শরীফুল ভাই ক্যামেরা চালাচ্ছে, এটাও পারে। তারপরে আমি এখন ছাড়াই ঘোড়া চালাচ্ছি, মানে আর ধরে রাখা লাগছে না। এইটা আসলে একটা বড় একটা শিক্ষা হলো আমার। এটা মানে আমার তো ঘোড়ার প্রতি অনেক দুর্বলতা, তো যেখানেই যাই আসলে ঘোড়ার পিঠে উঠি আমি। মানে এই লাগামটা যদি ঢিলা দেওয়া হয় তাহলে ও ঘাস খাওয়া শুরু করবে, তো তখনই কিন্তু থেমে যাবে। জীবন কেমন হচ্ছে দেখতেছে। ওরে, ওই ঘোড়াটা মনে হয় চাচ্ছে যে আমি ওটাতে চড়ি না। ঘোরার পর এবার সাইকেল, কিন্তু সাইকেলের চাকায় হাওয়া নেই। আমার ঠিক পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হলো এক ভদ্রলোকের বাড়ি, এই চরের বাসিন্দা, তার নাম হচ্ছে তাইজউদ্দিন। গত পর্বে তার সাথে হাঁটতে হাঁটতে আসলে এই পর্যন্ত চলে এসেছিলাম। আসার সময়টাতে সে বলেছিল যে তার বাড়িতে যেন একটু বসে কিছুটা হলেও রেস্ট নিয়ে যাই, বিশ্রাম করে যাই। সেখানে পানি খেয়েছিলাম, সেখানে তাদের সাথে পান খেয়েছিলাম। যেহেতু একই চরে এসেছি সেই জন্য সেই পরিবারের জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করছিলাম যে কোনো একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় কিনা। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। আমরা এখন আমাদের উপহার নিয়ে তাইজউদ্দিন ভাইয়ের বাড়িতে যাব, দেখি ওনাকে পাই কিনা। যদি নাও পাই তবু উপহারগুলো দিয়ে আসবো। পেছনে হচ্ছে শরীফুল ভাই বাইক নিয়ে থাকলো, আমি ওই বাড়িটার দিকে যাচ্ছি। এই যে দেখুন আমার হাতে হচ্ছে যে তাদের জন্য উপহারের সামগ্রী। আসসালামু আলাইকুম। তাইজউদ্দিন ভাই আছে? আয় হায়, চিনতে পারছেন আমাকে? ওই যে আরেকবার আসছিলাম, এতে আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসছি, নিয়ে যান। আসলে বললেন আমি আসছিলাম। না বসবো না, আর সে কই গেছে? দূরে? এই যে নেন, আগেবার এসে পান খেয়ে গেছি। দেখেন কি কি নিছি। উপহার দিলাম, আসছি আবার এদিকে, বোঝেন নাই?
একই জায়গায় তো মানুষ আর দ্বিতীয়বার আসে না। আপনারা নাস্তা টাস্তা করবেন, আরেকদিন খেয়ে গেছি না। কি খাইলেন? আমি তো কিছুই তো খান না। আসলে বললেন আমাকে তো চিনবে না মনে হয়। আর চিনবে? হ্যাঁ চিনবো না তো, বসেন তো আপনি। না, আরেকদিন এসে খাবো আপনার এখানে, ঠিক আছে? থাকেন তাহলে। এটা একটা সারপ্রাইজ ছিল আসলে তাদের জন্য, যে ভদ্রলোক আমাকে পান খাইয়েছিল তার ওয়াইফের কাছে। তিনি এই যে দেখুন পেছন পেছন আসছে। আমি সামান্য কিছু উপহার সামগ্রী দিয়ে গেলাম। সে গরু নিয়ে ঘাস খাওয়াতে গেছে। জানি না তার সাথে দেখা হবে কিনা, সেটা আমাদের উদ্দেশ্যও ছিল না যে দেখাই হতে হবে। আমাদের কৃতজ্ঞতা বশত সামান্য কিছু চেষ্টা করেছি, এটা শান্তি লাগছে। এই চরে এবার আমাকে নিয়ে পুরো চর চক্কর দিয়ে বেড়াচ্ছেন তিনি। তার নাম হচ্ছে শরীফুল। তিনি পেশা হিসেবে এই চরের মানুষের আনা নেয়া পরিবহন হিসেবে বাইক চালান। আমি আর মনে করেন যে আগে মাছ মারা পেশা আসলো, এখন আবার 2 বছর ধরে এই গাড়ি চালাই, মোটরসাইকেল দিয়ে মানে যাত্রী পার করি, নেওয়া না করি। আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আমি যখনই ভিডিও করছিলাম বা কোনো অ্যাক্টিভিটিস করছিলাম তখনই শরীফুল ভাই হচ্ছে যে অনেক মজা পাচ্ছিল, হাসতেছিল। আপনি কি এরকম বিষয়ে খুব একটা দেখেননি নাকি? না, আমি এরকম বিষয়ে আমার বয়সে আমি দেখিনি, আজকে প্রথম। আচ্ছা, কি কি দেখলেন? এই যে ভিডিও করলেন, গোড়া দাবাইলেন। এই চরের মানুষজনের সাধারণ জীবনযাপন এবং হচ্ছে যে তাদের যে অল্প কিছুতে আনন্দ পাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তাইজুদ্দিন ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার পরে আয়েশা আপার সাথে আসতেছে। আয়েশা আপার সাথে দেখা হয়েছে, উনি আমাকে চিনতে পারছেন। আমাকে দেখে আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে। চিনতে পারছেন? হ্যাঁ, চিনছি। ও, কি করতেছিলাম আরেকবার এসে হয়েছে পান খাইলেন, পানি খাইলেন, তাই জন্য। আপনার বাড়ি কোনটা? এই যে এটা। ও, এরপর এবার তাহলে আপনার বাড়িতে এসে পান খাবো ইনশাআল্লাহ। খাইন, ঠিক আছে। এই যে সারপ্রাইজ, তাইজুদ্দিন ভাই এসে গেছে। আসসালামু আলাইকুম। আপনার জন্য সামান্য উপহার নিয়ে আসছিলাম। আপনি এবার কাম করতেন কে? আমি হচ্ছে যে দিয়ে আসলাম। না, আপনারা জাস্ট দেখতে আসছি। হাওয়ালে জাহিরা কইলো, আমি কইলাম যে কে তাকে। হ্যাঁ, আপনারা জাস্ট আমি হচ্ছে যে দেখতে আসছি যে একই ব্যক্তিকে দেখা যায় কিনা। ভালো কথা, কিন্তু তা বাদে আপনার ওই আবিজাবি নিয়ে আসেন ওকে। এটা তো আত্মীয়তা, বোঝেন না? হ্যাঁ, আপনি কই গেছিলেন? গেছিলাম ভাই ওই যে সরি গুরু ন আছেন ভালো? হ্যাঁ দাদা, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, দেখেন মানুষের জীবন কি রকম, যে আমরা একই ব্যক্তিকে আবারও খুঁজে পেয়েছি। এটাই হচ্ছে আমাদের টার্গেট ছিল। ওনাকে দেখে গেলাম, আমাদের এখন চলে যেতে হবে। আরেকদিন এসে আপনার এখানে অবশ্যই ভাত খাবো। আপনার সাথে দেখা না হলে একটা মনের মধ্যে কষ্ট হতো। বাড়ি ঘুরে ওঠেন? বাড়ির উপর তো বসছিলাম। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অসাধারণ রাস্তা, হ্যাঁ, চতুর্দিকে সরিষা, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, সুন্দর না? এর মতো রাস্তা সিরাজগঞ্জ জেলার মধ্যে নাই কিন্তু। হ্যাঁ, সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা প্রায় সময়ে আক্ষেপ করি যে জীবন থেকে আমরা আসলে কি পেলাম, কিন্তু আজকে এই ভিন্ন ঋতু বদলের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে যে আমি আসলে জীবন থেকে কতটুকু কি নিতে পারলাম, সেটাও আসলে আমার একটা যোগ্যতার ব্যাপার। আমরা অনেকেই হয়তো নিতে পারি না, হয়তো অনেক বেশি প্রত্যাশা করি, আমাদের অনেক আফসোস থাকে, কিন্তু জীবন থেকে নেয়াটাও শেখা দরকার। পথে অবিরল ছিটাইয়া জল, খেলো চঞ্চলা বালিকা। শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী। একই অপরূপ
রূপে মা তোমার হেরিনু পল্লী জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী হেরিনু পল্লী জননী কি অপরূপ রূপে মা তোমার